স্টার্ট করলাম। আগের দিন যেটা হয়েছিল, লাস্ট পৃথিবীর গড় ঘনত্ব রো ইকুয়াল টু 3 ইন্টু জি বাই 4 পাই জি ইন্টু আর, এটা ছিল না পৃথিবীর গড় ঘনত্ব। আচ্ছা, ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা জি এম বাই আর স্কয়ার, এটা ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ। এবার আজকে আমরা স্টার্ট করব এই যে অভিকর্ষজ ত্বরণ জি, স্মল জি, এটার পরিবর্তন কিভাবে হয়, কি কি কারণে পরিবর্তন হয় পৃথিবীর ক্ষেত্রে, সেটা আমরা দেখতে চাই। চারটা কারণ হবে। একটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা উপরে যাই, পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা এইচ হাইট কোনো জায়গায় গেলে এখানে অভিকর্ষজ ত্বরণ কত হবে এটা আমরা নির্ণয় করব। সেকেন্ড কেস আমরা করব, পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা এক্স গভীরে যাই তাহলে এখানে অভিকর্ষজ ত্বরণ কত হবে। গেল দুইটা কেস, একটা হাইটের জন্য একটা ডেপথের জন্য অভিকর্ষজ ত্বরণ কত। আরেকটা করব আমরা, পৃথিবীর নিজ অক্ষের উপর ঘোরে না, নিজ অক্ষের উপর পৃথিবী, যে এটা উত্তর আর দক্ষিণ, এটা উত্তর মেরু দক্ষিণ মেরু, এটা হচ্ছে অক্ষ, এই অক্ষের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে, এর জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা কত হয় সেটাও দেখবো। তবে 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন আবার কেমন হয়। অর্থাৎ আমাদের মূল বিষয় আজকে পড়া এইটাই যে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন কি কি কারণে হয় এবং কিভাবে হয়, এটা আমরা দেখতে চাই। চারটা কারণ আমরা এখানে পড়ব। তাহলে আমাদের হেডিং হচ্ছে আজকের ফার্স্ট, অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন। এটা আমাদের মেইন হেডিং, অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন কি কি কারণে হবে। চারটা কারণ হবে, সেই চারটা কারণ আমরা একদম ডিটেইলস পড়ব। দেখো, 1 নম্বর, ভূপৃষ্ঠ থেকে উচ্চতার দরুন। আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠি তাহলে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন কিরকম হয় সেটা আমরা দেখব। সবার আগে আমরা একটু ছবিটা আঁকি পৃথিবীর। এটা পৃথিবী, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ আমরা জানি জিএম বাই আর স্কয়ার। ঠিক পৃষ্ঠ থেকে যদি আমরা এইচ উচ্চতায় যাই, এইচ হাইটে আমরা এইখানে এই একটা পয়েন্ট ধরলাম, এইখানে অভিকর্ষজ ত্বরণ কত হবে সেটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। এটা পৃথিবীর কেন্দ্র, আর এইটা আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে এটা পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ আমাদের নির্ণয় করতে হবে। আমরা অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠের সঙ্গে এইচ উচ্চতা অভিকর্ষজ ত্বরণের তুলনা করবো। অ্যাকচুয়ালি ফর্মুলাটা তুলনামূলক ফর্মুলা। সবার আগে আমরা লিখব ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ, ভূপৃষ্ঠে যদি হয় একদম অভিকর্ষজ ত্বরণ, তার ফর্মুলা আমরা সবাই জানি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এবার আমরা এইচ উচ্চতায় লিখব, এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি এইচ নাম দিলাম কোথায়, ওখানে উপরে, এটা হবে তাহলে জি ইন্টু এম বাই দূরত্বটা আলাদা, এই বিন্দুটার দূরত্ব কেন্দ্রের থেকে কত আর প্লাস এইচ, তাহলে আর প্লাস এইচ হোল স্কয়ার আমরা লিখবো শুধু, এটা এইচ উচ্চতায়। এখন আমরা ভূপৃষ্ঠের সঙ্গে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের তুলনা আমরা করব। আমরা যদি জি এইচ, সুতরাং দেখো জি এইচ কে যদি আমি জি দিয়ে ভাগ করি, করো লিখে নাও, জি এইচ মানে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার বাই জি এম বাই আর স্কয়ার। দেখো জি এম কাটা যাবে, কাটা গিয়ে থাকবে জি এইচ বাই জি ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। আর উপরে চলে যাবে, আর প্লাস এইচ নিচে থাকবে। এখন অর, তাহলে অর আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি জি এইচটা কত, জি এইচ বাই জি ছিল, জিটা এখানে গুণ করে দিলাম। আগের লাইনটা একটু দেখে নাও, আর প্লাস এইচ হোল স্কয়ার তো এই পাশে ছিলই। তাহলে এইটা হচ্ছে আমার এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, তার ফর্মুলা। এইচ এর মান বিভিন্ন মানের জন্য জি এইচ আলাদা আলাদা হবে। যত উচ্চতা বাড়বে, ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়বে, অভিকর্ষজ ত্বরণ জি এইচ
তত কমতে থাকবে, কারণ এইচটা কোথায় আছে? নিচে। নিচের সংখ্যা যত বাড়বে আর এদিকে কি হবে? জিএইচ তত কমতে থাকবে। তাহলে উপরে উঠতে থাকলে অভিকর্ণ ত্বরণের মান কমবে। আচ্ছা, এইটা হচ্ছে তাহলে উচ্চতার সঙ্গে অভিকর্ণ ত্বরণের সম্পর্ক। এই সম্পর্কটা আমরা একটু অন্যভাবে লিখব, যদি মানে একটু অ্যাপ্রক্সিমেশন নিব। দেখো এই সূত্রটা ভ্যালিড ফর এনি ভ্যালু অফ এইচ। এই সূত্রটা ভ্যালিড ফর এনি ভ্যালু অফ এইচ। এইচ এর ভ্যালু যাই হোক না কেন, 10 কিলোমিটার হোক, 10 কিলোমিটার উপরে অভিকর্ণ ত্বরণ কত? এইচ এর ভ্যালু 10। যদি বলা হয় 1000 কিলোমিটার উপরে অভিকর্ণ ত্বরণ কত, তাহলে এইচ এর ভ্যালু 1000। তো যে কোনো এইচ এর ভ্যালুর জন্য এই সম্পর্ক ভ্যালিড, আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু এখানে স্কোয়ার টার্ম আছে, স্কোয়ারের জন্য অনেক সময় আমাদের কি হয়, ক্যালকুলেশনে একটু ঝামেলা হয়ে যায়। সেই জন্য এটাকে আরেকটু সিম্পলিফাই করব। হ্যাঁ, তবে সিম্পলিফাই করব সেই ক্ষেত্রে কিন্তু এইচ এর ভ্যালু কম ধরে, অর্থাৎ যদি মানে এখানে কিছুটা অ্যাপ্রক্সিমেশন নেওয়া হচ্ছে, যদি এইচ মাচ মাচ লেস দেন আর হয়, সেই ক্ষেত্রে সূত্রটা একটু মডিফাই করব, আর কিছু না। তার মানে আমার কথার মানে কি হলো, এইচ এর যে কোনো ভ্যালুর জন্য এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি। আর এইচ যদি ক্ষুদ্র হয় আর এর তুলনায়, যেমন পৃথিবীর ব্যাসার্ধের মান কত? 6400 কিলোমিটার। আমাকে বললো 25 কিলোমিটার হাইট অভিকর্ণ ত্বরণ কত। আমি কি এটা দিয়ে করতে পারবো না? পারবো, এটা দিয়ে সবই পারবো। কিন্তু 25 কিলোমিটার কম হাইট যদি হয়, এটা না করে আমি এইটা ব্যবহার করবো। এখন যেটা করব, এটা করলেও হবে, কিন্তু ওই যে স্কোয়ার টোয়ার আসবে, ক্যালকুলেশনটা একটু ঝামেলা হয়। আর এখানে স্কোয়ারটা আসবে না, এই হচ্ছে আমাদের একটু সুবিধা হবে। তাহলে এইচ এর ভ্যালু যদি কম হয়, তাই সেই ক্ষেত্রে আমি যে লাস্ট ফর্মুলাটা বের হবে সেটা আমরা ইউজ করব। দেখো এই সূত্রটাই আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। জিএইচ জি, উপরে আর আছে, নিচে আর প্লাস এইচ আছে, তার আবার হোল স্কোয়ার আছে। উপরেও আর দিয়ে ভাগ করে দাও, নিচেও আর দিয়ে ভাগ করে দাও। আর কে আর দিয়ে ভাগ করলে কত হয়? 1। তাহলে উপরে 1, নিচে দেখো নিচেরটাকে আর দিয়ে ভাগ, প্রথমে আর বাই আর কত আসবে? 1, তারপরে এইচ বাই আর। বুঝতে পারছো? এবার হোল স্কোয়ার আছে না, হোল স্কোয়ার তো দিতে হবে, 1 স্কোয়ার দেওয়ার কোনো মানে নাই, তাহলে আমি শুধু এটা স্কোয়ার দিলাম। আর GH ইকুয়াল টু G ইন্টু 1 প্লাস এইচ বাই আর তো আছেই, টু দি পাওয়ার -2 লিখলাম, স্কোয়ার আছে উপরে পাওয়ার -2 লিখলাম। এখন বেসিক ম্যাথে যারা ছিল প্রথম থেকে, তাদেরকে বলা হয়েছিল, বাইনোমিয়াল থিওরেম ছিল, দ্বিপদ উপপাদ্য, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n যদি হয় আর x যদি ক্ষুদ্র হয়, এইটাকে আমরা লিখতে পারি 1 প্লাস nx, পাওয়ার সামনে চলে আসে x এর সামনে। ঠিক একই রকম 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n যদি হয়, একই রকম ইকুয়াল টু কত হবে? 1 মাইনাস nx। পাওয়ার যদি মাইনাস হয়, 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস n, কি হবে? শুধুমাত্র পাওয়ারটা x এর সঙ্গে গুণ হয়ে যায়, তাহলে 1 মাইনাস nx হবে। এটা এরকম ভাবে হয়, 1 প্লাস এক্স টু দি পাওয়ার যদি সামথিং হয় আর x যদি 1 এর থেকে কম হয়, তাহলে ওই যে সামথিং পাওয়ারটা এর সঙ্গে গুণ হয়ে যায়। আসলে এইটুকু না, কিন্তু সূত্রটা এইটুকু না, সূত্রটা অনেক বড়, সঙ্গে অনেক টার্ম আছে। পরের টার্মে কি আসবে জানো তো? পরের টার্মে আসবে এক্স এর স্কোয়ার, তারপরের টার্ম আসবে, সেখানে আসবে এক্স কিউব, তারপরের টার্ম x4। দেখো পাওয়ার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। পাওয়ার যদি আস্তে আস্তে বাড়ে, এক্স যদি ক্ষুদ্র হয়, এক্স ক্ষুদ্র মনে করো 0.01, স্কোয়ার যখন করবো তখন কি আরো ক্ষুদ্র, তাহলে স্কোয়ারের টার্মটা নেগলেক্ট। আমি যদি কিউব করি, তারপরের টার্ম তো কিউব আসবে, কিউব আরো ক্ষুদ্র, আরো নেগলেক্ট। তার মানে এরপরে যে স্কোয়ার টার্ম গুলো হচ্ছে, কিউবের টার্ম হচ্ছে, সব হচ্ছে নেগলেক্ট করা হচ্ছে আসলে। হ্যাঁ, তাহলে অত কিছু আমাদের জানার দরকার নাই। আমরা বেসিক ম্যাথে বলছিলাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এটা নিয়ারলি ইকুয়াল টু 1 প্লাস nx হয়, যদি x লেস দেন 1। কন্ডিশন আছে, x ক্ষুদ্র হতে হবে তো। আচ্ছা, তাহলে এখন বলো, তাহলে এটাকে আমি এখানে অ্যাপ্লাই করব, কি লিখবো?
1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। কি লিখবো? জি তো আছেই, 1 মাইনাস 2টা সামনে গুণ হবে শুধু, তো মাইনাস 2h বাই আর, বাস। আর এইখানে পাশে একটু কথা লিখে দিতে হবে, এইচ এর উচ্চ ঘাত উপেক্ষা করে, এইচ এর উচ্চ ঘাত উপেক্ষা করে, ওই যে স্কোয়ার টোয়ার এগুলা বাদ দিলাম, এটা একটা সূত্র। তাহলে উচ্চতার দুইটা সূত্র হলো, এইটা যে কোনো উচ্চতার জন্য প্রয়োগ করতেই পারি, আর এইটা শুধু প্রয়োগ করতে পারবো আমরা তখনই যখন এইচ এর মান আর এর তুলনায় ক্ষুদ্র। বোঝা গেল? ক্ষুদ্র উচ্চতার ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করব। আমাকে হয়তো বললো কত উচ্চতায় 1% অভিকর্ষণ কমবে, তাহলে কোনটা ইউজ করবো? এটা না এটা, এটা ইউজ করা ভালো, 1% কমা, উচ্চতা তাহলে কম হবে। ব্যাস, আমাদের হয়ে গেল 1 নম্বর কেস। কি 1 নম্বর কেস? উচ্চতার দরুন অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের সূত্র মনে রাখতে হবে, দুটো আসলে দুটোই মনে রাখো। তারপর 2 নম্বর কেস। 2 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে গভীরতার জন্য, ভূপৃষ্ঠ থেকে গভীরতার জন্য বা গভীরতার দরুন বলতে পারো, জন্য বা দরুন একই কথা। এইবার পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা গভীরে যাব, খনির ভেতরে চলে গেলাম, এটা পৃথিবী, এটা পৃথিবী পৃষ্ঠ, আমরা এইখানে গেলাম, খনির ভেতরে ঢুকে গেলাম, ওইখানে অভিকর্ষ ত্বরণ কত হবে সেটা আমরা দেখব। আচ্ছা, সবার আগে আমি ভূপৃষ্ঠটা লিখে নেই, কারণ ভূপৃষ্ঠের সঙ্গে আমরা তুলনা করছি অ্যাকচুয়ালি সবসময়। তাহলে ভূপৃষ্ঠে দেখো তো, সবার আগে আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, তার ফর্মুলা আমাদের সবারই জানা, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে না আমরা পৃথিবীর ভর যেটা, সেটাকে আমরা ঘনত্ব দিয়ে প্রকাশ করব। আগের দিন করানো হয়েছিল, জি বাই আর স্কোয়ার তো আছেই, এম মানে আয়তন ইন্টু ঘনত্ব, 4/3 পাই আর কিউ ইন্টু রো। ভর ইজ ইকুয়াল টু, দেখো ভর ইজ ইকুয়াল টু এটা, আয়তন ইন্টু ঘনত্ব। পৃথিবীর আয়তন, পৃথিবী মানে গোলক, 4/3 পাই আর কিউ, ঘনত্ব রো। আচ্ছা, এবার দেখো এটা আসছে আমার 4/3, আর স্কোয়ারটা নিচে, আর স্কোয়ার কেটে যায়, একটা আর উপরে থাকে শুধুমাত্র, তার মানে আসে 4/3 পাই জি আর রো। এটা হচ্ছে স্মল জির ভ্যালু, কোথায়? ভূপৃষ্ঠে। এটা 1 নম্বর সমীকরণ নাম্বার দিয়েও রাখতে পারো। হ্যাঁ, এটা ভূপৃষ্ঠে হলো, একদম ভূপৃষ্ঠে। এইবার আমরা গভীরতা আসবো। ধরো এক্স গভীরে গেলাম, এইখানে ভূপৃষ্ঠ থেকে গভীরতা কিন্তু মাপা হবে। এইখানে অভিকর্ষ ত্বরণ কত? দেখো এইখানে অভিকর্ষ ত্বরণ বার করতে গেলে সূত্র তো জিএম বাই আর স্কোয়ার। এইখানে অভিকর্ষ ত্বরণ বার করতে গেলে আর বলতে তখন ব্যাসার্ধ বলতে এই পৃথিবীর কেন্দ্রের থেকে দূরত্ব নিতে হবে, এইটা হচ্ছে ব্যাসার্ধ, জিএম বাই আর স্কোয়ার। আর বলো তো তাহলে কত? পৃথিবীর ব্যাসার্ধ আমরা কি ধরি? বড় হাতের আর সব সময়। তাহলে বলো তো এইটুকু কত? হ্যাঁ, আর মাইনাস এক্স, জিএম বাই আর স্কোয়ার, আর স্কোয়ার বলতে আর মাইনাস এক্স হোল স্কোয়ার। আর জি এম, এম কোনটা হবে? এম বলতে যখন একটা বস্তু পৃথিবীর গভীরে অবস্থান করে, দেখো আমি এই পৃথিবীটাকে দুটো পার্টে ভাগ করে নিলাম, একটা হচ্ছে ভেতরের একটা গোলক আর একটা বাইরের খোলক। নিউটন আমাদের বলছিল খোলক দ্বারা কোনো আকর্ষণ বল অনুভব হয় না কোনো বস্তুর উপর, নিউটনের শেল থিওরি বলে। তাহলে এই যে খোলক, বাইরের খোলকটা এই বস্তুর উপর কোনো বল প্রয়োগ করবে না, কোনো মহাকর্ষ বল ক্রিয়া করবে না। তাহলে কে করবে? করবে হচ্ছে এই গোলকটা। তাহলে ভরটা কার নিতে হবে? এই গোলকের ভর নিতে হবে। সেই জন্য আমরা এখন দেখো লিখছি এক্স গভীরতায় অভিকর্ষজ ত্বরণ, জি এক্স নাম দিলাম, জি বাই দূরত্বটা তো আর মাইনাস এক্স হোল স্কোয়ার, কেন্দ্রের থেকে দূরত্ব, আর ভরটা কার?
আর মাইনাস এক্স ব্যাসার্ধের গোলকের ভর। ভরটা নিতে হবে ওই যে ভেতরের গোলকের ভর। গোলক কোনো বল ক্রিয়া করে না ওখানে কোনো বস্তুর উপর, নিউটনের শেল থিওরি। আচ্ছা, তার মানে জি বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার তো আছেই, আর এইটা 4/3 পাই আর মাইনাস এক্স হোল কিউব গেল গোলকটার আয়তন ভেতরের ইন্টু ঘনত্ব। আয়তন ইন্টু ঘনত্ব আবারও তাতে কি আসলো, তাতে দেখো এখানে কিউব কাটা গেল, নিচের স্কোয়ারটা কেটে গেল, তাতে আসলো আমার gx ইজ ইকুয়াল টু 4/3 পাই জি আর মাইনাস এক্স ইন্টু রো। 4/3 আছে, পাই আছে, জি আছে, আর মাইনাস এক্স আছে, আর রো আছে। এটা 2 নম্বর ইকুয়েশন, নাম দিতে পারো। এইবার এক্স গভীরে অভিকর্ণ ত্বরণ বাই ভূপৃষ্ঠ অভিকর্ণ ত্বরণ করে দাও, সহজ একটা সমীকরণ চলে আসবে। 2/1 করে দাও, gx বাই জি, gx মানে 4/3 পাই জি আর মাইনাস এক্স ইন্টু রো, আর নিচে 4/3 পাই জি আর রো। দেখো অনেক কিছু কাটা যাবে, 4/3 পাই জি রো, gx বাই জি ইজ ইকুয়াল টু আর মাইনাস এক্স বাই আর থাকছে, এটা মানে কিন্তু 1 মাইনাস এক্স বাই আর। তাহলে gx কত হলো, g ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। এইটা হচ্ছে এক্স গভীরতায়, ভূপৃষ্ঠ থেকে এক্স গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান। ভূপৃষ্ঠ থেকে এক্স গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান, এটা মনে রাখতে হবে, g ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। একটা অল্প উচ্চতার ক্ষেত্রে 1 মাইনাস 2h বাই আর ছিল। ফর্মুলা মনে রাখতে হবে এবং কিভাবে আসে সেটাও জানতে হবে। আচ্ছা, এবার যদি বলা হয় পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ কত, পৃথিবীর কেন্দ্র মানে এক্স এর মান কত, গভীরতা কত গেলে পৃথিবীর কেন্দ্রে যাওয়া হবে। গভীরতার মান যদি আর হয়ে যায় তাহলে পৃথিবীর কেন্দ্রে চলে যাব। তাহলে এখানে একটা লাইন লিখে দিই, পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে অনেক সময় চায় দেখাও পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়, এটা করতে হবে পুরোপুরি। পৃথিবীর কেন্দ্র বলতে এক্স এর ভ্যালু আর, এক্স এর ভ্যালু আর হলে জি এক্স কত হবে, জি সেন্টার, জি সেন্টার কত হবে, এটা জি সেন্টার পৃথিবীর কেন্দ্রে। দেখো এক্স এর ভ্যালু আর বসাও, আর বাই আর কত 1, 1 মাইনাস 1 কত হয়ে গেল 0। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তু ওজন শূন্য হয়। তাহলে দুইটা কেস আমাদের হলো, একটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, আর একটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে গভীরতা। থার্ড কেস হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির দরুন অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। থার্ড কেস বেশি ইম্পর্টেন্ট, পৃথিবীর আহ্নিক গতির দরুন বাস, সবই তো অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। আচ্ছা, পৃথিবীর আহ্নিক গতি, পৃথিবী যে নিজ অক্ষের উপর ঘুরছে 24 ঘন্টা একবার করে, এর জন্য কিন্তু বস্তুর ওজন সামান্য কমে যাচ্ছে। কারণ যখন একটা বস্তু ঘোরে সেই বস্তুর উপর বাইরের দিকে অপকেন্দ্র বল ক্রিয়া করে, বাইরের দিকে ছিটকানো একটা বল ক্রিয়া করে, আমাদের উপর তাই ক্রিয়া করছে, বাইরের দিকে একটা ছিটকানো বল আছে। সেই জন্য আমাদের অরিজিনাল যা ওজন হওয়া উচিত তার থেকে আমাদের ওজন কিন্তু এখন একটু কম আছে পৃথিবীর ঘোরার জন্য, বুঝতে পারছো? আচ্ছা, পৃথিবী যদি থেমে যায় তাহলে আমাদের ওজন এখন যা আছে তার থেকে বাড়বে না কমবে? ঘোরা থেমে গেল, ঘোরা অবস্থায় আমাদের ওজন আমার মনে করো 60 কেজি ওজন, ঘোরা অবস্থায় এখন 60 কেজি ওজন। এবার ঘোরা বন্ধ হয়ে গেল পৃথিবীর, আমার ওজন 60 থেকে বাড়বে না কমবে? বাড়বে। ঘোরা অবস্থাতে আমার ওজন কম, আর না ঘুরলে ওজন সামান্য একটু বাড়বে। এই পরিবর্তনটা কত সেটাই আমরা চাচ্ছি, ঘুরলে কত পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, তাহলে এবার আমরা একটা ছবি আঁকবো, পরিষ্কার একটা ছবি আঁকবে, বড় করে আঁকবে ছবিটা। এটা পৃথিবী, এটা পৃথিবীর উত্তর দক্ষিণ অক্ষ, উত্তর দক্ষিণ অক্ষের চারপাশে বস্তু ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে। বিষুবরেখার দাগ দেখতে পাচ্ছ,
এম ভরের একটা বস্তু, এখানে পৃথিবী ঘুরছে। পৃথিবী ঘুরলে বস্তুটাও কি স্থির থাকবে? পৃথিবীর সঙ্গে সঙ্গে বস্তুও ঘুরবে। আচ্ছা, বস্তু কোন ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে? এইরকম একটা ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে। বোঝা গেল? বস্তুটা এইখানে আছে, এইরকম বৃত্তপথে ঘুরবে। ওই ব্যাসার্ধটা স্মল আর, যে ব্যাসার্ধ নিয়ে ঘুরছে এটা হচ্ছে স্মল আর। এটা পৃথিবীর ব্যাসার্ধ তো ক্যাপিটাল আর, আর এটা স্মল আর। স্মল আর ব্যাসার্ধের বৃত্তপথে বস্তুটা পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে ঘুরছে। তোমরা জানো বিষুবরেখার থেকে বস্তুটার কৌণিক দূরত্ব, এই কোণটার একটা নাম আছে। এটা বিষুবরেখা, বিষুবরেখার সঙ্গে কত কোণে বস্তুটা আছে, এই কোণটার নাম আছে। জিওগ্রাফিতে পড়ছো, বলো এই কোণটার নাম কি? অক্ষাংশ বলে, অক্ষাংশ, ল্যামডা অক্ষাংশ। এই কণাটার অবস্থান দেখো, এই কণাটার অবস্থান ল্যামডা অক্ষাংশে। এই কণাটার উপর একটা বল ক্রিয়া করবে, অপকেন্দ্র বল। সেটা হচ্ছে বৃত্তপথের বাইরের দিকে অপকেন্দ্র বল ক্রিয়া করবে। সেই অপকেন্দ্র বলের মান তোমরা এম ওমেগা স্কয়ার আর। এইখানে বস্তুটার ওজন, ওজন কিন্তু যেটা mg, সেটা পৃথিবীর কেন্দ্রের দিকে, পৃথিবীর কেন্দ্রটার নাম দিলাম ও। এবার এই অপকেন্দ্র বলের একটা উপাংশ ঠিক ওজনের বিপরীত দিকে ক্রিয়া করবে। এই কোণটা যদি ল্যামডা হয়, এই কোণটাও হবে ল্যামডা, অনুরূপ কোণ এম ওমেগা স্কয়ার আর। এর যে এই উপাংশটা হবে, তাহলে ল্যামডা কোণ আছে এম ওমেগা স্কয়ার আর কস ল্যামডা। যেখানে বস্তুটা আছে সেটার নাম দিলাম পি বিন্দু, আর এইখানে বস্তুর বৃত্তপথের যে কেন্দ্রটা তার নাম দিলাম কিউ বিন্দু। হ্যাঁ, এখন দেখো পৃথিবী যদি না ঘুরতো তাহলে কি এম ওমেগা স্কয়ার আর থাকতো? থাকতো না। তাহলে কি এটা থাকতো? থাকতো না। পৃথিবী না ঘুরলে শুধু এমজি থাকতো। তাহলে পৃথিবীর ঘূর্ণনের দরুন এই বলটা ক্রিয়া করে, সেই জন্য বস্তুর ওজন খানিকটা কমে যাচ্ছে। এখন আমি বলবো লব্ধ ওজন বস্তুটার mg মাইনাস এম স্কয়ার আর কস ল্যামডা, তাই না? এই লাইন বরাবর পৃথিবীর কেন্দ্রের দিকে mg ওজন, আর কেন্দ্র বহির্মুখী এম ওমেগা স্কয়ার আর কস ল্যামডা। তাহলে লব্ধ ওজন আমি কত বলবো? এটা মাইনাস এটা, বাস এই কথাটাই লিখবো, এটাই আমাদের মেইন লাইন। এবার যেহেতু এটা পরীক্ষা আসবে, এই দু একটা লাইন আমি একটু লিখে দিই। ধরি এম ভরের একটি বস্তু ল্যামডা অক্ষাংশে অবস্থিত। বস্তুটি ওমেগা কৌণিক বেগে আর স্মল আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে পৃথিবীর সঙ্গে সঙ্গে অবশ্যই। বস্তুটির উপর ক্রিয়াশীল অপকেন্দ্র বলের একটি উপাংশ এম ওমেগা স্কয়ার আর কস ল্যামডা বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে। সুতরাং বস্তুটির লব্ধ ওজন, সুতরাং বস্তুটির লব্ধ ওজন mg ল্যামডা, এটা লব্ধ ওজন। সেটা সমান সমান কি হবে? কেন্দ্রের দিকে বল mg, বাইরের দিকে বল m ওমেগা স্কয়ার r cos ল্যামডা। mg ল্যামডা ইজ ইকুয়াল টু mg মাইনাস m স্কয়ার cos ল্যামডা। এবার দেখো m ক্যান্সেল হয়ে যাচ্ছে দুই পাশে, তাহলে g ল্যামডা ইকুয়াল টু g মাইনাস ওমেগা স্কয়ার স্মল r cos ল্যামডা। এটা হচ্ছে, দেখো জি ল্যামডাটা কি? পৃথিবীর ঘোরার জন্য
ল্যামডা অক্ষাংশ অভিকর্ষ ত্বরণ। ঘুরলে অভিকর্ষ ত্বরণ তো চেঞ্জ হয়ই, কিন্তু আবার ল্যামডার বিভিন্ন মানের জন্য বিভিন্ন রকম চেঞ্জ হয়। আবার না ঘুরলে কত জি, ঘুরলে কত জি ল্যামডা, চেঞ্জ কতটা হচ্ছে হ্যাঁ জি মাইনাস জি ল্যামডা চেঞ্জ, জি মাইনাস জি ল্যামডা করলে কত হবে এই যে এইটা এইটুকু চেঞ্জ হচ্ছে, পরিবর্তনটা এইটা জি এর মানে। আচ্ছা এইটাকে আরেকটু ঠিকঠাক লিখতে হবে, এখানে স্মল আর আছে তো, স্মল আর দিয়ে না লিখে আমরা ক্যাপিটাল আর দিয়ে লিখতে চাই। দেখো কিভাবে হবে, এবার স্মল আরটাকে ক্যাপিটাল আর দিয়ে লিখতে চাই। ক্যাপিটাল আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, স্মল আর মানে হচ্ছে বস্তুটার বৃত্তপথের ব্যাসার্ধ। আচ্ছা দেখো একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ ও কিউ পি, এই ত্রিভুজটার এই কোণটা ল্যামডা আছে তো বাইরের দিকে, তাহলে ভেতরের দিকে এই কোণটা কত হবে, ল্যামডাই হবে না? কি কোণ এটা? বিপ্রতীপ কোণ, তাহলে এটা ল্যামডা। এটা যদি ল্যামডা হয়, এই ত্রিভুজের কস ল্যামডা করলে কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা আর অতিভুজ কোনটা? বড় হাতের আর। স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু কি? কস ল্যামডা। তাহলে ও পি কিউ ত্রিভুজ থেকে আমি একবারই লিখবো, ও কি কিউ ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি একবারে আর বাই আর ইকুয়াল টু কস ল্যামডা। তাহলে স্মল আর ইজ ইকুয়াল টু বড় আর কস ল্যামডা। সুতরাং জি ল্যামডা দাঁড়াচ্ছে আমার, জি আছে মাইনাস ওমেগা স্কোয়ার, স্মল আর দেখো স্মল আর ইকুয়াল টু কত? বড় আর কস ল্যামডা। আমি যদি বসাই তাহলে এখানে বড় আর আসছে, কস ল্যামডা আসছে, আরেকটা কস ল্যামডা আছে, কত হচ্ছে? কস স্কোয়ার ল্যামডা। ব্যাস, এটা আমাদের ফাইনাল ইকুয়েশন। পৃথিবীর ঘূর্ণনের দরুন অভিকর্ষ ত্বরণের মান জি ল্যামডা। কেউ যদি মনে করে আমি এইভাবে লিখবো, লিখতে পারো ওই যে আগের গুলার মতো 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু কস স্কোয়ার ল্যামডা, এরকম লিখতে পারো, একই কথা। আগের গুলো সব জি বাইরে ছিল, জি ব্র্যাকেটের বাইরে ছিল আগের দুইটা, এরকমও লিখতে পারো। আচ্ছা এখানে আরেকটু বলবো, ল্যামডার ভ্যালু কিভাবে পরিবর্তন হয় বলো তো? বিষুব রেখার অক্ষাংশ কত? বিষুব রেখার অক্ষাংশ 0 ডিগ্রি। 0 ডিগ্রি কোণ আস্তে আস্তে বাড়তে বাড়তে মেরুতে গেলে অক্ষাংশ কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি অক্ষাংশ মানে হচ্ছে মেরু, 0 ডিগ্রি অক্ষাংশ মানে বিষুব রেখা। তাহলে এই দুই জায়গায় একটু আমি জি ল্যামডার ভ্যালুটা একটু দেখতে চাই। হ্যাঁ, 1 নম্বর মেরুতে, পৃথিবীর মেরু মানে হচ্ছে ল্যামডার ভ্যালু 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে জি 90 বা মেরুতে জি ল্যামডা মানে মেরু, বা না এখানে তুমি 90ও লিখতে পারো, অসুবিধা নেই। cos 90 কত? 0। cos 90 0 বসালে জি মাইনাস এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 হচ্ছে না? তাহলে জি ল্যামডা কত? জি এর সমান, তার মানে জি মেরু ইকুয়াল টু জি, বাকিটা তো 0। তার মানে কি মেরুতে জি এর মানের কোনো পরিবর্তন হয় না। মেরুতে একটা বস্তুর যা ওজন অরিজিনাল, মেরুতে সেই ওজনটাই হয়। পরিবর্তনটা হয় সব থেকে বেশি বিষুব রেখায়, নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চল মানে ল্যামডার ভ্যালু 0 ডিগ্রি। তাহলে জি নিরক্ষ রেখা বা নিরক্ষ, এখানে লিখে দিই জি নিরক্ষ, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, নিরক্ষ রেখা এটা। জি এর ভ্যালু সব থেকে কম, এখানে কম সব থেকে, আর এটা হচ্ছে সব থেকে বেশি। জি এর মান বেশি হচ্ছে মেরুতে, জি এর মান কম কোথায়? সব থেকে নিরক্ষ রেখায়। এর উপর আমার একটা অঙ্ক মনে পড়ে গেল, থিওরি শেষ, এটার অঙ্কটা ইম্পর্টেন্ট আসে, সেই জন্য ওটা করো।
আচ্ছা, পৃথিবী ঘুরলে আমাদের ওজন কম হয়, তাই তো? ঘোড়ার স্পিড যদি আরো বাড়ে আর ওজন কম হবে, আরো বাড়লো আর ওজন কম হবে। এমনও তো হতে পারে ধরো পৃথিবীর মানে ঘূর্ণন বেগ বাড়ানো হচ্ছে, কেউ না কেউ বাড়াচ্ছে, কোনোভাবে বেড়ে যাচ্ছে। তাহলে ঘুরতে ঘুরতে এমন একটা অবস্থা আসতে পারে আমরা ওজন শূন্য হয়ে যাব, হতে পারি না? ঠিক ঘোড়ার বেগ কত হলে আমরা ওজন শূন্য হব, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। হ্যাঁ লেখো এক্সাম্পল, উদাহরণ। দিনের দৈর্ঘ্য কত হলে নিরক্ষরেখায় অবস্থিত কোনো বস্তু ওজন শূন্য হবে? অনেক সময় ব্যক্তি দিয়েও বলে। দিনের দৈর্ঘ্য কত হলে নিরক্ষরেখা অবস্থিত কোনো বস্তু বা ব্যক্তি ওজন শূন্য হয়? এটার অ্যান্সার কি হবে? নিরক্ষরেখা মানে হচ্ছে ল্যামডার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। তাহলে জি নিরক্ষ লিখতে পারো, 0 লিখতে পারো, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা ছিল, আচ্ছা কস স্কোয়ার 0 ডিগ্রি, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এটা হচ্ছে নিরক্ষরেখা জি এর মান, জি ও যেটা 0 ডিগ্রিতে, এটা এটাই আমি নিরক্ষ লিখছিলাম ওখানে। প্রশ্নে কি বলছে? ওজন শূন্য হওয়া। কার মান শূন্য হওয়া? ওজন শূন্য মানে জি জিরোর মান শূন্য হওয়া। ওজন শূন্য হলে জি জিরো ইকুয়াল টু শূন্য হবে। জি জিরোটা শূন্য, তার মানে কি এটা ইকুয়াল টু শূন্য। তাহলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু শূন্য। তাহলে ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু জি, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জি বাই আর, ওমেগা ইকুয়াল টু স্কোয়ার রুট জি বাই আর। দিনের দৈর্ঘ্য মানে হচ্ছে একবার ঘুরতে কত টাইম, যেটাকে আমরা পর্যায়কাল বলি। সুতরাং টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। 2 পাই বাই ওমেগা মানে হচ্ছে এটা 1 বাই ওমেগা মানে আর বাই জি হবে। দেখো টি এর মান এটা, দিনের দৈর্ঘ্য এটা, হ্যাঁ এত ঘন্টা মানে আর এর মান জানি, জি এর মান জানি, বসাবো। আর এর ভ্যালু 6400 কিলোমিটার, এটাকে মিটার করলে 6400 ইন্টু 10⁻³ মিটার। আর স্মল জির ভ্যালু তোমরা জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি বসাই আমরা টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর 6400 ইন্টু 10⁻³ বাই 9.8 এত সেকেন্ড। এটা নিয়ারলি আসবে সেকেন্ডে করলে 5072 হয় সেকেন্ড। মিনিট করলে 84.6 মিনিট, ঘন্টা করলে 1.4 আওয়ার। তুমি কোনটা দিয়ে মনে রাখবে? দেখো পৃথিবীর স্পিড কত, দিন রাত্রি হবে 1.5 ঘন্টার কম টাইম, 84 মিনিটের মতো, 85 মিনিটের মতো। 85 মিনিটে একদিন রাত্রি হবে 24 ঘন্টার জায়গায়। তাহলে পৃথিবীর ঘূর্ণন স্পিড এত বাড়তে হবে, তাহলে নিরক্ষরেখায় একজন লোক বা কোনো বস্তু ভেসে থাকবে, ওজন শূন্য হবে। তিনটা হলো না? এই তিনটাই মূল থিওরি। 4 নম্বরটা সহজ, শুধুমাত্র একটু। এখন 4 নম্বর কেস, পৃথিবীর অসম আকৃতির দরুন। পৃথিবী তো একদম গোলক না, একদম পিওর গোলক হলে সব জায়গায় পরিবর্তন সমান হতো পৃথিবীর পৃষ্ঠের। কারণ জি ইকুয়াল টু কি, জি এম বাই আর স্কোয়ার না? আর কি সব জায়গায় সমান? পৃথিবীর আকার তোমরা জানো একটু চ্যাপ্টা হয়, তার মানে এইটা হচ্ছে তোমার নিরক্ষীয় ব্যাসার্ধ আর ই, আর এটা হচ্ছে মেরু ব্যাসার্ধ আর পি। নিরক্ষীয় ব্যাসার্ধটা বড় হয় না, আর মেরু ব্যাসার্ধ ছোট হয়, উত্তর দক্ষিণ চাপা হয়। উত্তর দক্ষিণ চাপা হয়, সেই জন্য মেরু ব্যাসার্ধ কম, নিরক্ষীয় ব্যাসার্ধ বেশি। তাহলে জি কোথায় কম কোথায় বেশি হবে? যেখানে ব্যাসার্ধ কম সেখানে জি বেশি। এই যে ব্যাসার্ধের সঙ্গে জি ইনভার্সলি প্রপোর্শনাল, তো তাহলে যেখানে ব্যাসার্ধ কম সেখানে জি বেশি, তাহলে এখানে জি বেশি, এখানে জি কম এইসব জায়গায়। হ্যাঁ সেটা কত? দেখো আমরা জানি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এটার ব্যাখ্যা তেমন কিছু ব্যাপার নাই, মানে জি ভ্যারিজ 1 বাই আর স্কোয়ার। তাহলে জিপি বাই জি ই
আর ই বাই আর পি তার হোল স্কোয়ার হয়। আচ্ছা, পি এর মিনিং জানো তো? এখানে পি আর ই ইংরাজি, পি তে পোল মেরু, ই তে ইকুয়েটার নিরক্ষরেখা। যেহেতু আর ই গ্রেটার দেন আর পি, দেখো এই ব্যাসার্ধ বড়, সুতরাং এই যে আর ই যদি বড় হয় তাহলে জিপি গ্রেটার দেন জিপি, তার মানে মেরুতে জি এর মান বেশি। বাস, আমাদের অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন চারটা কারণ আমাদের হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদের একটা টপিক হলো জি এর মানের পরিবর্তন, এই টপিকটা কমপ্লিট হলো। এখন আমরা নতুন টপিক শুরু করব, যে টপিক ক্লাস 12-এ খুব ইম্পর্টেন্ট। আমরা মহাকর্ষীয় ক্ষেত্র এখন পড়ব। ক্লাস 12-এ তড়িৎ ক্ষেত্র, গোটা ক্লাস 12-এর অর্ধেকটা সময় যাবে তড়িৎ ক্ষেত্র পড়তে, প্রায় অন্তত 1/4 সময় তো যাবেই। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এগুলো আমরা পড়বো ক্লাস 12-এ। এখানেও মহাকর্ষীয় ক্ষেত্র আমরা একটু, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, ক্ষেত্রীয় বিভব, মহাকর্ষীয় বিভব, তড়িৎ বিভব যেমন থাকে, এখানেও ওই টার্মগুলো আছে। হ্যাঁ, সেগুলো একটু হালকা করে বোঝার চেষ্টা করব, আর ডাইরেক্ট কিছু ফর্মুলা লিখবো। এটা ডিটেলস করবো না আমরা, এই বিষয়গুলো ডিটেলস আমরা তড়িতে পড়বই। আচ্ছা, যদি বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র কি, ক্ষেত্র ইংরেজিতে বলবো আমরা কি, গ্র্যাভিটেশনাল ফিল্ড। ফিল্ড বলতে এখানে মাঠের মতোই ব্যাপারটা, তবে মাঠ যেমন দ্বিমাত্রিক হয়, এটা হচ্ছে ত্রিমাত্রিক, একটা স্থান, জায়গা। কোন জায়গাটায় মহাকর্ষীয় ক্ষেত্র বলবো? কোনো ভর আছে এখানে, মনে করো এই ভরের একটা প্রভাব থাকবে চারপাশে। কি প্রভাব? অন্য একটা ভর রাখলে ও কি করবে? আকর্ষণ করবে। তার মানে এই বিন্দুতে দেখো, এই ভরটার জন্য এই বিন্দুতে তার প্রভাব আছে। এই ভরটার প্রভাব যতদূর পর্যন্ত থাকে, তার চারপাশের যে ত্রিমাত্রিক যে অঞ্চলে এই ভরটার প্রভাব থাকে, সেই ত্রিমাত্রিক অঞ্চলটাকে বলি আমরা ক্ষেত্র। বুঝতে পারছো? তার মানে কি, ধরো আমি এইখানে একটা ক্ষুদ্র একটা ভর রাখলাম, দেখা গেল এখানে আকর্ষণ অনুভব করছে, এটা এই ভরটার জন্য আকর্ষণ অনুভব করছে, তাহলে অবশ্যই এই বিন্দুটা এর ক্ষেত্রের মধ্যে অবস্থিত। আমি দেখলাম এইখানে রাখলে ও কোনো একে আকর্ষণ করতে পারে না, তাহলে আমি বলবো এটা, এই বিন্দুটা আছে ক্ষেত্রের বাইরে, যদিও এই বিন্দুটা অসীম দূরে অবস্থিত ধরতে হবে। ক্ষেত্রের বাইরে বলতে হচ্ছে অসীম দূর। হ্যাঁ, যাই হোক, আমরা মহাকর্ষীয় ক্ষেত্রের একটা ডেফিনেশন একটা লিখি। কোনো ভরের চারিদিকে ত্রিমাত্রিক যে অঞ্চলে, স্থানে লেখো না, অন্য কোনো ভর মহাকর্ষীয় বল অনুভব করে, সেই স্থানকে মহাকর্ষীয় ক্ষেত্র বলে, গ্র্যাভিটেশনাল ফিল্ড আর কি। এটা সম্বন্ধে আমরা ডিটেলস খুব একটা পড়বো না, জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি মহাকর্ষীয় ক্ষেত্র সম্বন্ধে। এবার শোনো, ক্ষেত্রের না, মহাকর্ষীয় ক্ষেত্রের বা কোনো তড়িৎ ক্ষেত্রের শক্তি থাকে, একটা স্ট্রেংথ থাকে। কিরকম স্ট্রেংথ? ধরো এটা একটা ভর, এই ভরটার প্রভাব কাছাকাছি কোনো বিন্দুতে যা হবে, দূরের কোনো বিন্দুতে এই ভরের প্রভাব নিশ্চয়ই কমে যাবে। তার মানে এর কাছে যদি আলাদা একটা ভর রাখি, যে বল অনুভব করবে, ওই ভরটাকে যদি আমি দূরে রাখি, কম বল অনুভব করবে। তাহলে আমি বলবো এই বস্তুটার যে মহাকর্ষ ক্ষেত্র আছে, এই ক্ষেত্রের শক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন, কাছে বেশি, দূরে এই ক্ষেত্রের শক্তি কম। এই ক্ষেত্রের যে শক্তি, ক্ষেত্রের যে স্ট্রেংথ, সেটাই আমরা বলি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। লেখো, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, দেখো এটা ডিফাইন কি করে করা হয়, সংজ্ঞায়িত কিভাবে করা হয়। ক্ষেত্র প্রাবল্য এটা একটা রাশি, এটা আমরা আই দিয়ে লিখবো, ক্যাপিটাল আই। ইন্টেন্সিটির থেকে আই।
দেখো সংজ্ঞা কিভাবে হয়। আমরা এখানে সবসময় দুইটা ভরের কথা বলছি। এই একটা ভর মনে করো, এই ভরের ক্ষেত্র চারপাশে বিস্তৃত, এই ভরের ক্ষেত্র চারপাশে আছে। এবার এর ক্ষেত্রের মধ্যে আমি একটা কোনো জায়গায় একক ভরের বস্তু নিলাম, 1 কেজি ভরের একটা বস্তু রাখলাম, তাহলে নিশ্চয়ই বল অনুভব করবে। কোন দিকে বল অনুভব করবে? এইটা 1 কেজি ভরের বস্তুটা কোন দিকে বল অনুভব করবে? মহাকর্ষ বল, আকর্ষণ বল অনুভব করবে, এই দিকে বল অনুভব করবে। 1 কেজি ভরের বস্তু রাখলে এটা যত আকর্ষণ বল অনুভব করে সেই বলকে বলা হয় এই বিন্দুতে এর মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য। প্রাবল্যটা কার? এর। এই বিন্দুটা কোথায়? এর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে বিন্দুটা। এই বিন্দুতে প্রাবল্য আমরা কিভাবে সংজ্ঞায়িত করছি? সেখানে আমি 1 কেজি ভর রেখে দেখব কত বল অনুভব করে, সেই বলটাকেই বলবো এই বিন্দুর প্রাবল্য। তাহলে নিশ্চয়ই 1 কেজি ভরটাকে যদি দূরে রাখি কম বল অনুভব করবে। তাহলে এইখানে প্রাবল্য বেশি না এখানে প্রাবল্য বেশি? আমি বলবো এখানে প্রাবল্য বেশি, এখানে প্রাবল্য কম। হ্যাঁ, তাহলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা তাহলে আমরা কিভাবে করি? মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে লেখো, মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের বস্তু যত বল অনুভব করে তাকে ওই বিন্দুতে ওই মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য বলে। ওই মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য বলে। এবার দেখো তার ফর্মুলাটা কি হওয়া উচিত। আচ্ছা, ধরো এখানে একটা বিন্দু, এই বিন্দুতে আমি m0 ভরের একটা বস্তু রাখলাম। এই বিন্দুটা কোথায় অবস্থিত? মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে অবস্থিত। কার ক্ষেত্র? কোন ভরের জন্য ক্ষেত্র? এখানে এটা দেখানো হয় নাই, এখানে ভরটা এখানে দেখানো হচ্ছে না। বুঝো ব্যাপারটা? এখানে এই বিন্দুটা, এই জায়গাটা মনে করো একটা মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আছে। মহাকর্ষ ক্ষেত্র কি জন্য থাকবে? নিশ্চয়ই কোথাও একটা ভর আছে। ধরো কোথাও ওদিকে একটা কোথাও ভর আছে, তার জন্য এখানে মহাকর্ষ ক্ষেত্র আছে। হ্যাঁ আছে। এবার এই ক্ষেত্রের মধ্যে আমি যদি m0 ভরের বস্তু রাখি, দেখা গেল এটা বল অনুভব করছে f এদিকে। m0 ভরের বস্তু কত বল অনুভব করছে কোন জায়গায়? f। একক ভরের বস্তু কত বল অনুভব করবে? m0 ভরের বস্তু বল অনুভব করে কত? f। 1 ভরের বস্তু কত বল অনুভব করবে? f/m0। এই যে 1 ভরের বস্তু বল অনুভব করবে, এইটাকেই তো বলা হয় মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। f/m0 হচ্ছে কোন বিন্দুর মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। হ্যাঁ, তাহলে আমি এটা সংজ্ঞা থেকে একটা ফর্মুলা পেলাম। m0 ভরের বস্তু কোন বিন্দুতে f বল অনুভব করলে ওই বিন্দুতে প্রাবল্য I = f/m0। আচ্ছা, প্রাবল্য একটা বল, সেই জন্য প্রাবল্য একটা ভেক্টর রাশি বটে। বলের উপরে ভেক্টর সাইন দিয়ে দাও, প্রাবল্যের উপরে ভেক্টর সাইন দিয়ে দাও। প্রাবল্যের অভিমুখ কোন দিক? যেই দিকে বল অনুভব করে সেই দিক। তাহলে I একটি ভেক্টর রাশি, এর একক I এর একক দেখো বল বাই ভর, নিউটন পার কেজি। এবার আমি কয়েকটা রেডিমেড ফর্মুলা বলবো, শুধু মনে রাখবে প্রাবল্য সম্পর্কে। এরপরে প্রাবল্য কিছু বলবো না, কারণ প্রাবল্য আমরা ডিটেলস করব। তবু প্রাবল্যের ধারণাটা থাকা অবশ্যই দরকার। আমরা কয়েকটা ভরের জন্য প্রাবল্য কত হয় আমরা দেখব। কয়েকটি সূত্র জাস্ট মনে রাখা। 1 নম্বর, বিন্দু ভরের জন্য প্রাবল্য। বিন্দু ভরের জন্য প্রাবল্য, এটার মানে শোনো, ডাইরেক্ট ফর্মুলা বলবো। হ্যাঁ, ধরো এখানে একটা ভর আছে
এইবারে কিন্তু এই ভরটার জন্যই প্রাবল্য বলা হচ্ছে, এই ভরটার জন্যই মানে ক্ষেত্রটাই এই ভরের জন্য। এই ভরের জন্য নিশ্চয়ই এখানে প্রাবল্য থাকবে, এই ভরের জন্য এখানে ক্ষেত্র প্রাবল্য থাকবে। এইখানে প্রাবল্যের অভিমুখ কোন দিকে তোমরা বলতে পারবে? এইখানে প্রাবল্যের অভিমুখ কোন দিকে? যেখানে প্রাবল্যের অভিমুখ বা প্রাবল্য বলা হচ্ছে সেইখানে সবসময় একটা একক ভর তোমাকে কল্পনা করতে হবে বা এম নট ভর কল্পনা করতে হবে। তাহলে এইখানে যদি একটা এম নট ভর বা একক ভর কল্পনা করি, এটা কোন দিকে বল অনুভব করবে? এই ভরটা, একক ভরটা কোন দিকে বল অনুভব করবে? এইদিকে। তাহলে এই বিন্দুতে প্রাবল্যের অভিমুখ কোন দিকে? এই দিক। বুঝতে পারছো? আচ্ছা বলো তো, এই এর জন্যই এইখানে একটা বিন্দু ধরলাম, এখানে প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে? উপর দিকে। এখানে প্রাবল্যের অভিমুখ কোন দিকে? সবসময় ভরের দিকে। যে ভরের জন্য প্রাবল্য সেই ভরের দিকে প্রাবল্যের অভিমুখ। তা আমরা প্রাবল্যের অভিমুখ সম্বন্ধে বুঝলাম। আমরা ধরে নিচ্ছি এই এম ভর থেকে এই দূরত্বটা আর, স্মল আর দূরে এই বিন্দুতে প্রাবল্যের মানটাই বা কত। ডাইরেক্ট সূত্র লিখবো, সেটাই লেখা হচ্ছে এখানে। তাহলে এম ভর থেকে, অবশ্যই বিন্দু ভর, আর দূরে প্রাবল্যের মান বা প্রাবল্যই লিখি, I ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। প্রাবল্যের সূত্র মনে রেখো। বিন্দু ভরের জন্য, আচ্ছা এটা আমি কিন্তু ভেক্টর দিয়ে লিখে নেই। ভেক্টর দিয়ে যদি লিখতে চাও, দেখো ভেক্টর দিয়ে লেখা শেখো। আমরা মনে করো আই কে ভেক্টর হিসাবে লিখবো। এটা মান, তুমি মানটা পুরোপুরি লিখে দাও জি এম বাই আর স্কোয়ার, তার সঙ্গে একক ভেক্টর গুণ করে দাও, তাহলেই হবে। আচ্ছা দেখো এখানে একক ভেক্টর কোন দিকে হয়, কিভাবে হয়, কিভাবে নেই। এই ভরের জন্য এই বিন্দুতে প্রাবল্য, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। এই বিন্দু, এই বিন্দুর আর হচ্ছে অবস্থান ভেক্টর, তার অভিমুখ কোন দিক? এই দিক, আর এর অভিমুখ। এই বিন্দু থেকে এই বিন্দুর অবস্থান ভেক্টরের দিক হচ্ছে এই দিক, মানে আর এর অভিমুখ এই দিক। আর একটা ভেক্টর, প্রাবল্যের অভিমুখ কোন দিকে হয়? একটু আগে বললাম উল্টা দিক। তাহলে আর এর অভিমুখের উল্টো দিকে হয় প্রাবল্যের অভিমুখ। তাহলে আমি এখানে জাস্ট একটা মাইনাস আর ক্যাপ দিয়ে দিই, তাহলেই হয়ে গেল। মাইনাস আর ক্যাপের ডিরেক্ট, মাইনাস আর ক্যাপ কি বোঝাচ্ছে? ডিরেকশন। কোন দিকে বোঝাচ্ছে? আর এর উল্টো দিক বোঝাচ্ছে। হ্যাঁ, প্রাবল্যের অভিমুখ তো ওই দিকে। ভেক্টর দিয়ে লিখলে এরকম ভাবে লিখবো। গেল বিন্দু ভরের জন্য। এবার 2 নম্বর, নিরেট গোলকের জন্য, যেমন পৃথিবীতে একটা নিরেট গোলক, পৃথিবীর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রাবল্য কত সেটা আমরা চাই। মনে করো 3টা পয়েন্ট এখানে মনে রাখতে হবে। এটা মনে করো নিরেট গোলক, নিরেট গোলকের আউটসাইডে একটা পয়েন্ট, এটা আউটসাইডের একটা পয়েন্ট। এখানে প্রাবল্য কত তার সূত্র লিখবো। এইটা হচ্ছে সারফেসের উপরে, পৃষ্ঠতলের উপরে, নিরেট গোলকের পৃষ্ঠতলের উপর প্রাবল্য কত? এখানে একটা, কটা বিন্দু হলো? 2টা। আরেকটা নিরেট গোলকের ভেতরে, 3টা জায়গায় লিখবো। তাহলে 1 নম্বর, গোলকের বাইরে, বা বাইরে শুধু লিখে দিই, হবে বাইরের কোনো বিন্দুতে প্রাবল্য। এই নিরেট গোলকের ভর কিন্তু ক্যাপিটাল এম, এই বাইরের বিন্দুটা দূরত্ব স্মল আর। তাহলে আই আউট, আউটসাইডের কোনো পয়েন্ট, এই পয়েন্ট, আউটসাইডের কোনো পয়েন্টে সূত্র হয় জিএম বাই আর স্কোয়ার। একই সূত্র, মনে রাখতে কোনো ঝামেলা নেই। বিন্দু ভরের জন্য যা, নিরেট গোলকের জন্য বাইরে একই। যদি ভেক্টর হিসাবে লিখতে বলে, আমরা একইভাবে জিএম বাই আর স্কোয়ার লিখে মাইনাস আর ক্যাপ দিয়ে দিব। এখানে প্রাবল্যের অভিমুখ কোন দিক? এদিক। আর এর অভিমুখ এই দিক। তোমরা মানই মনে রাখো, ভেক্টর দিও মনে রাখতেই পারো, একই কথা। হ্যাঁ, 2 নম্বর কেস, 2 নম্বর হচ্ছে পৃষ্ঠতলে, গোলকের পৃষ্ঠতলে, পৃষ্ঠে আর কি। পৃষ্ঠতলে প্রাবল্য জি, সারফেস এস, জি না তো আই, আই এস।
এস মানে সারফেস, সারফেস মানে পৃষ্ঠতল, ওই একই সূত্র, জি এম বাই, শুধু সারফেসের ক্ষেত্রে দূরত্ব কোনটা হবে? গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ আমরা বড় হাতের আর দিয়ে ধরি, পৃষ্ঠতলে জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার হবে। ভেক্টর দিয়ে লিখলে আবার একই, আই এস ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার আর ক্যাপ মাইনাস আর ক্যাপ। এবার গোলকের ভেতরে, ভেতরের কোনো বিন্দু, ধরো এখানে, এইখানে কত, এই যে এই জায়গাটা কত, 3 নম্বর। গোলকের ভেতরে, গোলকের ভেতরের কোনো বিন্দুতে, ভেতরের বিন্দু মানে হচ্ছে ওখানে আই ইনসাইড করে দিলাম, জি এম বাই আর কিউব ইন্টু স্মল আর। এখানে একটা জিনিস খেয়াল করো, বাইরের প্রাবল্য, গোলকের বাইরের কোনো বিন্দুতে প্রাবল্য আই ভ্যারিজ 1 বাই আর স্কোয়ার। আর বাড়লে কি হয়? আই কমবে, যত দূরে যাবে তুমি ওটার প্রাবল্য কমে যাবে। কিন্তু ভেতরে দেখো, গোলকের ভেতরে যদি বলা হয়, এইখানে যদি আর বাড়াতে থাকো তাহলে বাড়ে। এই দেখো, জি আই ভ্যারিজ আর, স্মল আর তো চেঞ্জেবল ডিস্টেন্স, তাহলে বাইরে আই ভ্যারিজ 1 বাই আর স্কোয়ার, ভেতরে আই ভ্যারিজ আর। আচ্ছা যদি বলা হয় কেন্দ্রে কত, একদম গোলকের, আচ্ছা এটা তুমি ভেক্টর হিসাবে লিখতে চাও তো, আই ইনসাইড জি এম বাই আর কিউব, এটা এখানে মাইনাস, তুমি আর ভেক্টর দিয়ে দাও তাহলেই হয়ে যাবে। ক্যাপ, এবার ক্যাপ না, ওই আরটাকেই ভেক্টর দিলাম। ক্যাপ দিতে পারো, ক্যাপ দিতে পারো, দেখো ক্যাপ দেওয়া যাবে, জি এম বাই আর কিউ আমি লিখলাম, তাহলে এখানে আর লিখতেই হবে এটা, অথবা এখানে সঙ্গে মাইনাস আর ক্যাপ, এটাও দেওয়া যাবে। আচ্ছা গেল। এবার যদি বলা হয় গোলকের সেন্টারে, বলতো আই কত হবে? গোলকের কেন্দ্রে প্রাবল্য কত হবে? কেন্দ্র মানে স্মল আর এর ভ্যালু 0। এবার আই আর লেখচিত্র গোলকের জন্য, আর এর সঙ্গে আই কিভাবে চেঞ্জ হয় আমরা তো দেখলাম কিভাবে চেঞ্জ হয়। আমরা 2 রকম লেখচিত্র আঁকবো, দেখো জয়েন্ট নিটের জন্য লেখচিত্রই আসে, লেখচিত্রও আসে। আই এর যদি মান নেই, মানে স্কেলার ফর্মটা নিচ্ছি, আর আই যদি আমরা ভেক্টর নেই, লেখচিত্র একটু চেঞ্জ হয়। দেখো এটা আই ভেক্টর, এটা আই এর মান, তফাৎটা এটাই, এটা ভেক্টর দিয়ে। যখন মান নিবে তখন মাইনাসের প্রয়োজন নাই। এই বিন্দুটা গোলকের কেন্দ্র, কেন্দ্রের থেকে যত দূরে যাব আই এর মান বাড়ে না কমে? আর এর মান বাড়াও, আই এর মান কি বাড়বে? কিভাবে বাড়ে? সমানুপাতিক ভাবে বাড়বে। সমানুপাতিক ভাবে বাড়া মানে কি? সরল রেখা। তাহলে আমি এরকম হবে, কেন্দ্রের থেকে আমি কোন পর্যন্ত আসলাম? একদম পৃষ্ঠতল পর্যন্ত আসলাম গোলকের। পৃষ্ঠের পরে আউটসাইড হয়ে যাচ্ছে, আউটসাইডের ক্ষেত্রে আই ভ্যারিজ 1 বাই আর স্কোয়ার। এরকম হবে, এটা আই ভ্যারিজ আর, এটা আই ভ্যারিজ 1 বাই আর স্কোয়ার আউটসাইড এটা। আচ্ছা এবার এই গ্রাফটা কি হবে? এটা ভেক্টর আছে, এটা শুধু মান, ভেক্টরের ক্ষেত্রে মাইনাস নিতে হবে, জাস্ট লেখচিত্রটাকে উল্টা করে দাও, একই লেখচিত্র, একই লেখচিত্র। ভেক্টর আছে জন্য মাইনাস সাইনটা আমাকে নিতে হবে, মাইনাসটা নিতে হবে। গেল নিরেট গোলক। এবার ফাঁপা গোলক, তাহলে প্রাবল্য শেষ। 3 নম্বর কেস, ফাঁপা গোলক।
যারা জয়েন্ট দিবে তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। ফাঁপা গোলকেরও তিনটা বিন্দুই হবে, আউটসাইড, সারফেস আর ইনসাইড। তাহলে 1 নম্বর গোলকের বাইরে, বাইরের কোনো বিন্দুতে, বা বাইরে লিখি শুধু এইখানে, ওইখানে আউটসাইড, আই আউট, একই জি এম বাই স্মল আর স্কোয়ার, ভেক্টর ফর্মুলা লিখলাম না। সারফেস একই সূত্র, পৃষ্ঠতলে, এটা কিন্তু ফাঁপা গোলক, আই সারফেস ইকুয়াল টু জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, যেখানে ক্যাপিটাল আরটা হচ্ছে এর ব্যাসার্ধ। 3 নম্বর, ভেতরে, গোলকের ভেতরে কোনো বিন্দুতে, ভেতরে আই ইনসাইড ইকুয়াল টু ফাঁপা গোলকের ক্ষেত্রে 0। এটাই তফাৎ, শুধু ভেতরেরটাই তফাৎ। ওটা ভেতরের প্রাবল্য থাকে, এখানে প্রাবল্য একদম ভেতরে 0। এই বিন্দুতে প্রাবল্য কত? এখানে, এখানে সব জায়গায় 0, কেন্দ্রে 0, কেন্দ্র তো ভেতরেই। আই সেন্টার যদি লেখো সেটাও 0। আবারও গ্রাফ, আই আর লেখচিত্র, ফাঁপা গোলকের জন্য। আবারও আমরা স্কেলার ফর্ম, ভেক্টর ফর্ম, এটা আই মান আর, দা আই ভেক্টর আর, সেন্টারে কত? 0, আর একটু দূরে, আর একটু দূরে, সারফেসে জিএম বাই আর স্কোয়ার, সারফেস পর্যন্ত তাহলে 0, সারফেসে গেলে জিএম বাই আর স্কোয়ার, সারফেস পর্যন্ত 0, সারফেস পর্যন্ত 0, সারফেসে যেই আসলাম তখনই জিএম বাই আর স্কোয়ার এইখানে। তারপরে আই ভ্যারিজ 1 বাই আর স্কোয়ার, এইরকম গ্রাফ, আই ভ্যারিজ 1 বাই আর স্কোয়ার আউটসাইডে, আর এখানে আই তো 0। এটা জাস্ট উল্টা করে দাও, এটা আর ইজ ইকুয়াল টু আর বিন্দু, ভ্যালুটার মান তুমি লিখতেই পারো, সারফেসে যে এটা জিএম বাই আর স্কোয়ার, এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা জিএম বাই আর স্কোয়ার, এটা মাইনাস জিএম বাই আর স্কোয়ার লিখতে হবে। তাহলে আগের আগের লেখচিত্র তুমি লিখতে পারো, এটা সারফেসের ভ্যালু মাইনাস জিএম বাই আর স্কোয়ার। আচ্ছা, একটা মিস করে গেছি আমি, একটা মিস করে গেছি, সেটা একটু লেখো তো। লেখো, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে জি এর মানের পরিবর্তন। ওই যে আগের কেসটা ছিল না, জি স্মল জি, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে স্মল জি এর মানের পরিবর্তনের লেখচিত্র। এটা পরীক্ষা আসে তো। দেখো, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে স্মল জি এর মানের পরিবর্তনের লেখচিত্র। তখন বলি নাই, ভুলে গেছিলাম। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ আমরা কি লিখি? জিএম বাই আর স্কোয়ার, তাই না? উপরে এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণ, জিএইচ ইজ ইকুয়াল টু জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই না? গভীরে অভিকর্ষ ত্বরণ, এখানে বলো জি এক্স ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এক্স বাই আর, এই তো ফর্মুলা ছিল। আচ্ছা বলো তো, ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব জি এর মান কমবে না বাড়বে? কমবে। আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে আসছে, কেন্দ্রের দিকে আসছে, তত জি এর মান কমছে না বাড়ছে? তাই তাই কোথা দেখলা? এক্স বাড়ছে, জি কমছে, মাইনাস আছে। ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাব জি কমবে, ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবো তাও জি কমবে। তাহলে জি কোথায় বেশি? সব থেকে ভূপৃষ্ঠেই সব থেকে বেশি, ঠিক আছে? আচ্ছা, কেন্দ্রে জি এর মান কত?
শূন্য শূন্য। কেন্দ্রের থেকে যত সারফেসের দিকে আসবো তাহলে জি এর মান বাড়বে না কমবে? এবার বাড়বে। তাহলে জি এর মান আস্তে আস্তে বাড়তে থাকবে সারফেসের দিকে আসলে। সারফেস ক্রস করে গেলে আবার জি এর মান কি হবে? কমতে থাকবে। এই লেখচিত্রটাই আমরা আঁকবো। হ্যাঁ দেখো, দেখে নাও, এটা জি, এটা আর, কেন্দ্রে 0, এটা বাইরে, এটা আর ইজ ইকুয়াল টু আর। আসলে নিরেট গোলকের যে লেখচিত্রটা হয় না, আই আই প্রাবল্য, সেটাই। অভিজ্ঞতা ত্বরণের গ্রাফ আর প্রাবল্যের গ্রাফ একই নিরেট গোলকের জন্য। এটা ওইখানকার বিষয়, ওইখানে যে পড়ানো হচ্ছে সেখানকার বিষয়। যাই হোক, তাহলে আজকে এটুকু থাকবে।